নমস্কার, গল্পমঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। রক্তে লেখা ইতিহাস নাকি এক নারীর অন্ধকার রহস্য, একটি গল্প যেখানে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু। সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, শেষ পর্ব, ফাঁসির মঞ্চে তৈলক্য। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্পমঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ধূমপান বা মদ্যপান একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন, নিজে ভালো থাকুন, পরিবারকে সুস্থ ও ভালো রাখুন। শুরু হচ্ছে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, শেষ পর্ব, ফাঁসির মঞ্চে তৈলক্য। সাঙ্গ হলো খেলা, উপায় নেই, এবার তাকে ধরা দিতেই হবে। তার পাপের শাস্তি সে হরিকে দিতে পারবে না। কালীবাবু তার জীবনকে নষ্ট করে দিয়েছে, তবু সে কালীবাবুকে ছেড়ে যেতে পারেনি, কারণ কালীবাবুকে সে ভালোবেসেছিল। সেই ভালোবাসার মানুষটির সন্তানকে সে হারাতে পারবে না, কিছুতেই না। তার চেয়ে অনেক সুখী হবে সে যদি সে মৃত্যুর হাতে নিজেকে সঁপে দিয়ে হরির প্রাণ রক্ষা করতে পারে। তার নিজের জীবনকে সে নানাভাবে উপভোগ করেছে। পরপুরুষের লালসার কাছে নিজের শরীর বিকিয়ে প্রতিদিন হাজার হাজার নগদ টাকা রোজগার করেছে। তার রূপের ছোঁয়ান যেসব পুরুষ পুড়ে মরেছে, তারা তাকে গা ভরা গয়নায় মুড়ে দিয়েছে। জীবন কি, জীবন কেমন, তা সে তার জীবনের উতরাই এবং চড়াইয়ের অভিজ্ঞতা দিয়ে চিনে নিয়েছে। এখন আর তার কোনো আকাঙ্ক্ষা নেই, শুধু হরির মঙ্গল কামনা করা ছাড়া। সুতরাং আর কেন মিথ্যাচার, কার জন্য মিথ্যাচার? এবার পাপের স্বীকারোক্তি প্রয়োজন। নিজের প্রয়োজনে সব সময় ঈশ্বরকে হারিয়ে দেওয়া যায় না, এবার ঈশ্বরকে জেতাতে হবে। মন শক্ত করল ত্রৈলোক্য। যে দারোগা বাবু তাকে পায়ের ধাক্কায় ঠেলে ফেলে দিয়েছেন কিছুক্ষণ আগেই, তার কাছে মাথা নিচু করে গেল আরও একবার। দু চোখে রাগের আগুন ঝরিয়ে প্রিয়নাথবাবু বললেন, আবার কি? এবার কি আরও নতুন নাটক? মেয়েগুলোকে খেলে নিজের ছেলেকেও খেলে, এবার কি আমায় গিলতে চাও? মুখ নিচু করেই বলল ত্রৈলোক্য, না দারোগা বাবু, আমি আপনার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। আমি কি সে সুযোগ পাব? আমার আর নতুন কিছু বলার নেই, যা হবার তা হয়ে গেছে। এখন তোমার ছেলে হরি ফাঁসিতে ঝুলে তোমার পাপের প্রায়শ্চিত্ত করবে, এটাই ভবিতব্য। না না দারোগা বাবু, এমন কথা বলবেন না, আমার কথাটা আগে শুনুন। আশা করি আমার সব কথা শোনার পর আপনি সিদ্ধান্ত বদলাবেন। প্রিয়নাথ বাবু বুঝলেন ওষুধ কাজে লেগেছে, তবুও আরও কিছুক্ষণ ঝুলিয়ে রাখলেন ত্রৈলোক্যকে। বললেন, তোমার সাহস তো কম নয়, একটা শরীর বেচা মহিলা হয়ে তুমি আমার মতো পুলিশ অফিসারকে নির্দেশ দিচ্ছ। রাগ করবেন না দারোগা বাবু, আমি তো নষ্ট মেয়ে, কিন্তু আমি তো মা। হরিকে না হয় পেটে ধরিনি, কিন্তু ওকে কোনোদিন অন্য কোনো চোখে দেখিনি দারোগা বাবু, একমাত্র নিজের সন্তান ছাড়া। নিজে বেঁচে থেকে ছেলের মৃত্যু দেখতে পারবো না, কিন্তু উপায় কি? ছেলে খুন করেছে, তার জন্য তো মাকে ফাঁসির দড়িতে ঝোলাতে পারবো না। না না দারোগা বাবু, হরি খুন করেনি। তাহলে কে খুন করেছে? খুন করেছি আমি। না প্রিয়নাথ বাবু, চমকে ওঠেননি। তিনি তো জানতেন ত্রৈলোক্যকে স্বীকার করতেই হবে। তার জন্যই দিনের পর দিন ভেবে চিনতে নাটকের এই স্ক্রিপ্ট তৈরি করেন তিনি। একমাত্র তিনি ছাড়া আর কেউ, এমনকি থানার ওসিও জানতেন না কোন ছকে তিনি ফাঁদে ফেলবেন ত্রৈলোক্যকে। সেই স্ক্রিপ্টের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই প্রিয়নাথবাবু বললেন, তুমি রাজকুমারীকে খুন করেছ, সে কথা আগে অস্বীকার করেছিলে কেন? মৃত্যু ভয়ে দারোগা বাবু। কিন্তু তুমি যে সত্য বলছো, তার প্রমাণ কি? প্রমাণ আমার চোখের জল, প্রমাণ আমার সন্তানকে হারিয়ে ফেলার যন্ত্রণা। ঠিক আছে, তুমি যদি তোমার যাবতীয় অপরাধের কাহিনী এখানে উপস্থিত সমস্ত মানুষের সামনে হাজির করো এবং লিখিত স্বীকারোক্তি দাও, তাহলে আমরা হরিকে মুক্তি দেব, কিন্তু মিথ্যা বললে আমরা আবার তাকে গ্রেফতার করব। রাজি হলো ত্রৈলোক্য। প্রিয়নাথ বাবু উপস্থিত সমস্ত বারবনিতা ও উৎসুক মানুষকে জানালেন, ত্রৈলোক্য এখন সর্বসমক্ষে কিছু বলতে চায় এবং পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি দিতে চায়। আমি আপনাদের বলবো, আপনারা এখন সকলে এখানে ত্রৈলোক্যের বক্তব্যের সাক্ষী থাকুন।
যারা সেখানে জড়ো হয়েছিল সকলেই একটু নড়েচড়ে বসল। প্রিয়নাথ বাবু ত্রৈলোক্যকে উৎসুক মানুষের মুখোমুখি বসতে নির্দেশ দিলেন। নিজে বসলেন ত্রৈলোক্যের এক পাশে, অন্য পাশে বসালেন থানার ওসিকে। হরির হাতকড়া তখনও খোলা হয়নি। গোটা জায়গাটা নিমেষে শান্ত হয়ে গেল, যেন আচমকাই একটা রোমাঞ্চকর কাহিনী আছড়ে পড়বে, আর তা সকলে আস্বাদন করবে চোখ বড় বড় করে আর গায়ের চামড়ায় শিরশিরানি অনুভব করতে করতে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল যখন গম গম করে উঠল ত্রৈলোক্যের দীর্ঘ স্বীকারোক্তির প্রথম লাইনটা, রাজকুমারীকে আমি গলা টিপে খুন করেছি। উপস্থিত মহিলারা বিশ্বাসই করতে পারছিল না যে ত্রৈলোক্য নিজের মুখে স্বীকার করবে যে সে রাজকুমারীকে খুন করেছে। তারা আরও বিস্মিত হলো যখন ত্রৈলোক্য দ্বিতীয় স্বীকারোক্তি প্রকাশ্যে ঘোষণা করল, আমি তার সমস্ত সোনার গয়নাও লুট করেছি। মায়ের কথা শুনে কেঁদে ফেলল হরি। কাঁদতে কাঁদতেই বলল, তুমি খুন করেছ? সত্যি বলছো তুমি? নাকি আমাকে বাঁচানোর জন্য তুমি এইসব মিথ্যাগুলো বলে যাচ্ছ? আমি যে কিছুই বুঝতে পারছি না মা। ওসি সাহেব এবং অন্য পুলিশ কর্মচারীরা আরও বেশি বিভ্রান্ত। তারা প্রথমেই খুনি হিসেবে সাব্যস্ত করেছিল ত্রৈলোক্যকে। এর কারণ ছিল একই বাড়ির দেহপুজীবিনী মহিলারা প্রত্যেকেই যে গোপন জবানবন্দি দিয়েছিল তাতে সন্দেহের তীর ছোড়া হয়েছিল ত্রৈলোক্যের দিকেই। গ্রেফতার না করলেও ত্রৈলোক্যকে আটক করে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ, কিন্তু সবটা গণ্ডগোল পাকিয়ে দিয়েছিলেন প্রিয়নাথ নাবুই। তার নির্দেশেই পুলিশ ত্রৈলোক্যকে ছেড়ে দিয়েছিল। এখন দেখা যাচ্ছে ত্রৈলোক্য নিজেই স্বীকার করে নিচ্ছে সেই রাজকুমারীকে খুন করেছিল। গোলকধাঙ্গায় বিভ্রান্ত ওসি প্রিয়নাথ বাবুকে কানে কানে বললেন, স্যার সবটা জট পাকিয়ে যাচ্ছে যে। প্রিয়নাথ বাবুও ফিসফিস করে বললেন, জট পাকাচ্ছে না মিস্টার, জট খুলছে। শুধু দেখে যান কোথাকার জল কোথায় গড়ায়। ত্রৈলোক্য তখন চোখের জল মুছছে। প্রিয়নাথ বাবু দাবড়ে উঠলেন, নাটক করো না আর, যেটা বলতে চাও বলে ফেলো। ওসি সাহেব, আপনি কিন্তু পুরো জবানবন্দিটা লিখে নেবেন এবং সব শেষে সেটায় ত্রৈলোক্যের আঙুলের টিপছাপ নিয়ে নেবেন। ত্রৈলোক্য, তুমি বলে যাও। ত্রৈলোক্য বলতে শুরু করল, দারোগা বাবু, আমি আগে স্বীকার করছি আপনি আমায় এর আগে যে অপরাধে গ্রেফতার করেও আমায় ধরে রাখতে পারেননি, সেই অপরাধটাও আমিই করেছিলাম। আমি ওই মেয়েটিকে জলে ডুবিয়ে খুন করার চেষ্টা করেছিলাম শুধু তার সোনার গয়নাগুলো লুট করতে। তবে সেবার আমার কপাল খারাপ ছিল, হাতে নাতে একটি লোক আমায় ধরে ফেলেছিল। আমি সেবার না পেরেছি মেয়েটাকে খুন করতে, না পেরেছি তার একটা গয়নাও লুট করতে। কিন্তু আপনি আমায় ধরে ফেলেছিলেন, আর আমিই ছিলাম সেই খুনের চেষ্টার অপরাধী। সেটা বুঝেই আপনি আমায় গারদবন্দি করেছিলেন। কিন্তু আর এক পুলিশ কর্মীর চেষ্টা এবং ব্রিটিশ সরকার বাহাদুরের আইনের ফাঁকে আপনি আমায় ধরে রাখতে পারেননি। কিন্তু আজ যখন আমি সব স্বীকার করতেই বসেছি, তাই স্বীকার করছি ওটা ছিল আমার খুনের একটি ব্যর্থ প্রচেষ্টা। আর বাকি খুনগুলো? মাথা নিচু করেই ত্রৈলোক্য জবাব দিল, আরও 4টে খুন আমি করেছি গত বছর 3 মধ্যে। আরও 4টে খুন কোথায়? কারা তারা? মানিকতলায়। মেয়েগুলো ছিল সব সোনাগাছির ছুটকো ব্যবসা। কেন মেরেছিলে? একসঙ্গে 4টে মেয়েকে মারলে কি করে? সবকটা খুনই করেছি সোনার গয়না লুট করতে। একসঙ্গে নয়, এক একজনকে মেরেছি, কখনো 3 মাস পরে, কাউকে 2 মাসের মাথায়। কিভাবে মেরেছ? সবই ওই মানিকতলার পুকুরে চুবিয়ে মেরেছি। এক এক করে তার গুরুদেবের বানানো কাহিনী এবং মেয়েদের বশ করার সব কটা কাহিনী শোনালো ত্রৈলোক্য। এক একটা গল্প শোনে আর মেয়েরা ছোট ছোট মন্তব্য ছুড়ে দেয়। কেউ বলে, তুমি শুধু খানকি নও, তুমি একটা রাক্ষসী। কেউ বলে, এই রকম খুনিদের আর জালিয়াতদের ভয়েই সোনাগাছিতে খদ্দেরদের ভিড় কমে গেছে। ত্রৈলোক্য তাদের দিকে তাকিয়ে বলে, আজ তোরা যা খুশি বলে যা, আমি কোনো কথাটি বলবো না তোদের। হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে। আজ আমার পাপস্থালন করার দিন। তবে তোরা তো কেউ একবারও জানতে চাইলি না কেন করেছি খুনগুলো। দারোগা বাবু, আপনাকে সত্যি কথাটা বলি, আমি জাত খুনি নই গো, আমি কুলীন বামুনের মেয়ে। তবুও খুন করেছি, লুট করেছি পেটের দায়ে, বাধ্য হয়ে। এ পাড়ায় আমি নতুন, এরা সকলে আমায় চেনে না। আমি সোনাগাছির ব্যবসা। এককালে আমার ঠোঁট, আমার বুক, আমার পাছা দেখলে কলকাতার বাবু সমাজের জিভে জল ঝরত। 2 হাতে পয়সা উপার্জন করেছি।
আমার সোনার গয়নার পাহাড় জমেছিল। টাকার গদিতে শুয়ে থাকতুম পরপুরুষের সঙ্গে, কিন্তু আজ আমি পথের ভিখিরি। একটি মেয়ে বলল, সেসব আমরা জানি দিদি, তোমার কথা তো সোনাগাছির রূপকথা গো দিদি, কিন্তু ভাবি সেই তুমি এমন হলে কি করে? কপাল আমার, আর কি বলবো। যে কালীবাবু আমার জন্যে বাঘা বাঘা খদ্দের ধরে আনতো, সেই কালীবাবুই আমাকে পথের ভিখিরি বানিয়ে মানুষকে গলা টিপে খুন করতে শেখাল, খদ্দেরদের ঠকাতে শেখাল, তারপর নিজেই ধরা পড়ে ফাঁসির দড়িতে গলা দিতে বাধ্য হলো। কালীবাবুকে বাঁচাতে গিয়ে আমার সব গেছে, টাকা গেছে, গয়না গেছে, তার উপর দিয়ে গেছে সম্মান, আমার নামে হুদো হুদো বদনাম, তার উপর বয়স বেড়েছে, রূপ গেছে, রং গেছে, যৌবন তলানিতে। খদ্দের আসবে কেন আমার কাছে? একা মানুষ হলে না হয় আত্মহত্যা করতুম। ছেলেটা যে আমার গলার কাটা, ওকে তো দুবেলা দুমুঠো ভাত দিতে হবে, তা করবোটা কি? আমি স্বভাবখনি নই দারোগাবাবু, আমি অভাবখনি। প্রিয়নাথ বাবু এতক্ষণ চুপ করে ত্রৈলোক্যের কথা শুনছিলেন আর ভাবছিলেন কোন জগতে পড়ে আছে ভারতবর্ষ, কি ভয়াবহ অবস্থা এদেশের মেয়েদের। তার হাত পা বাঁধা, অপরাধ বন্ধ করা আর অপরাধীদের সাজা দেওয়াই তার কাজ। সেখানে তার আবেগে ভাষার সুযোগ নেই। তাই নিজের আবেগতাড়িত মনকে কিছুটা নিয়ন্ত্রণে এনে ত্রৈলোক্যকে বললেন, ঠিক আছে, তুমি এখন বলো রাজকুমারীকে খুন করলে কেন? দারোগা বাবু, সত্যি কথাই বলছি, রাজকুমারীর সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না, বরং তার আমার ঘরে আসা যাওয়া ছিল বেশি। তবে মেয়েটি বোধহয় এ দাড়িতে সব মেয়ের মধ্যে সবচেয়ে গরিব ছিল, কিন্তু তার একটা সম্পদ ছিল হিংসে করার মতো। সেটা কি সোনার গয়না? হ্যাঁ, অনেক গয়না। সব সময় মনে হতো রাজকুমারীর গয়নাগুলো যদি আমার হতো। কলসির জল গোড়াতে গোড়াতে কত দিন, সেই থেকেই লোভ। তুমি কি রাজকুমারীকে বিষ খাইয়ে মেরেছ? বিষ খাইয়েছিলুম, কিন্তু মারার জন্যে নয়। বিষ খাইয়ে ওকে অজ্ঞান করে দিয়ে গয়না লুট করার মতলব করেছিলুম। ওকে খুন করার কোনো ইচ্ছে আমার ছিল না, বিশ্বাস করুন। অজ্ঞান হলো না কেন? কি বিষ খাইয়েছিলে? ধুতর ফলের বীজ গুঁড়ো করে সন্দেশে মাখিয়ে খাইয়েছিলুম। তাতে মাঘি ঝিমোতে শুরু করলো বটে, কিন্তু অজ্ঞান হলো না। তখন আমি ওকে হুকোয় তামাকের মধ্যে ভাং মিশিয়ে তার ধোঁয়া গেলাই। তাতে মাতাল হয়, কিন্তু অজ্ঞান হয় না। তুমি কি এই কাজে আর কারো সাহায্য নিয়েছিলে? এই বাড়িতেই থাকে প্রিয়, সেও রেন্ডি। ওকে আমি সোনার ভাগ দেব বলেছিলাম। ও আমার ঘর থেকে ধুতরোর বীজের গুঁড়ো সন্দেশে মিশিয়ে এনে দিয়েছিল। হুকোই তামাকের মধ্যে ভাং মিশিয়েও এনেছিল ওই প্রিয়ই। এই তথ্যটা প্রিয়নাথ বাবু জানতেন না। বললেন, প্রিয় কোথায়, তাকে এক্ষুনি ডাকো। তলব পেয়ে প্রিয় এলো, সবার সামনেই স্বীকার করল। কিছু টাকা পাবে এই আশায় সে ত্রৈলোক্যের 5 মাস খেটেছিল সেদিন। প্রিয়নাথ বাবুর নির্দেশে ওসি তাকে সেখানেই গ্রেফতার করলেন। ত্রৈলোক্য বলল, ঘরে তখন আমরা 3 জন। আমি রাজকুমারীর বুকের ওপর চেপে বসি, তারপর ওর গলা টিপে ধরি দুহাতে। নেশার মধ্যেই ও গো গো আওয়াজ করতে থাকে। প্রিয় পাগুলো চেপে ধরেছিল, আমি কিন্তু ছাড়িনি। শ্বাস রোধে দেহটা নেতিয়ে পড়লে আমি ওর শাড়ির আঁচল থেকে চাবি বের করে আলমারি খুলে সব গয়না আমার শাড়ির আঁচলে বেঁধে নিয়ে আমার ঘরে চলে যাই। প্রিয় আমার ঘরেই আসে। আমি ওকে বলি গয়না বিক্রি করে ওকে টাকার ভাগ দিয়ে দেব। ওসি সাহেব মেয়েদের বলেন, তোমরা তাহলে ওই গো গো আওয়াজে শুনেছিলে? মেয়েরা কয়েকজন বলে ওঠে, হ্যাঁ, আহা, জানলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতুম। প্রিয়নাথ বাবু সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা সবাই সবটা শুনলে। থানার দারোগা বাবু সবার সাক্ষ্য লিখে নিয়েছেন। তোমরা সকলে যে যার বক্তব্যে সই বা আঙুলের টিপছাপ দিয়ে দেবে। কারো কোনো আপত্তি নেই তো? মেয়েরা জবাব দিল, তিনি যেমন বলবেন তেমনই হবে। সেটা শুনে ত্রৈলোক্য আরও একবার কেঁদে উঠল। তারপর প্রিয়নাথ বাবুকে বলল, এখন আপনি আমায় ধরে ফেলেছেন, আমার মুখ দিয়ে স্বীকারোক্তিও নিয়ে নিয়েছেন, অর্থাৎ এখন নিশ্চিত আমার চরম শাস্তি হবে। কিন্তু এই শাস্তি আপনি আমায় কিছুতেই দিতে পারতেন না যদি আপনি আমার ছেলে হরিকে গ্রেফতার না করতেন। আমি যে কটা খুন করেছি তার কোনো প্রমাণ ছিল না।
একমাত্র এই শেষ খুনটায় আপনারা কৌশল করে আমার স্বীকারোক্তি আদায় করে নিলেন। আমি যদি স্বীকারোক্তি না দিতুম, আপনার সাধ্য ছিল না আমায় গ্রেফতার করার। কিন্তু একজন মায়ের আছে একজন সন্তান তার মায়ের প্রাণের চেয়ে অনেক দামি, তাই ধরা দিতে বাধ্য হলুম। প্রিয়নাথবাবু ধৈর্য ধরে ত্রৈলোক্যের সব কথা শুনলেন, তারপর বললেন, ধরা তোমায় দিতেই হতো ত্রৈলোক্য। তুমি বোধহয় ভুলে গেছো আমার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। আজ পর্যন্ত কোনো অপরাধী আমার তদন্তে ধরা পড়েনি এমন হয়নি। এর আগের বারেই তুমি জেলে যেতে যদি না ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মচারীটি বিশ্বাসঘাতকতা করত, কিন্তু এবার তেমন কোনো বিশ্বাসঘাতক ছিল না। এবার প্রিয়নাথবাবু থানার ওসি সাহেবকে বললেন, আচ্ছা, আপনারা তদন্ত করাকালীন রাজকুমারীর লুট হয়ে যাওয়া সোনা উদ্ধার করতে পেরেছিলেন? না স্যার, ত্রৈলোক্য কোনোভাবেই সোনা লুটের কথা স্বীকার করেনি। আমরা ওর ঘর খুব ভালো করে সার্চ করেছি, কিন্তু কোনো সোনা পাইনি। ও লুটের সোনা অন্য কোথাও লুকিয়ে রেখেছে। থানায় নিয়ে গিয়ে ঠিকঠাক ওষুধ পড়লে সব বলে দেবে। এবার আর কান্না নয়, রীতিমতো রাগে ঝাঁঝিয়ে উঠল ত্রৈলোক্য। আপনারা ভালো করে খোঁজেননি, তাই পাননি। সোনা আমার ঘরেই আছে, আমার আলমারিতেই আছে। থানার ওসি আপত্তি তুললেন, বললেন, ও মিথ্যে বলছে স্যার, আমরা তন্ন তন্ন করে আলমারি ঘেঁটে দেখেছি, সোনা পাইনি। এ কথা শুনে ত্রৈলোক্যও বলল, দারোগা বাবু, আমার সঙ্গে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি সোনা কোথায় লুকোনো আছে। প্রিয়নাথবাবু ত্রৈলোক্যকে সতর্ক করে দিলেন, এবার যদি কোনো চালাকি করো তাহলেও তুমি রেহাই পাবে না। আমার সঙ্গে আমার গোটা টিম তোমার ঘর সার্চ করবে। তুমি চলো, দেখিয়ে দাও কোথায় সোনা রেখেছ। ত্রৈলোক্য এগিয়ে গেল, পুলিশ ঘরে ঢুকল। 2-3টি মেয়েকেও প্রিয়নাথবাবু ডেকে নিলেন সাক্ষী থাকার জন্য। আলমারির সামনে গিয়ে ত্রৈলোক্য বলল, আমি এত বোকা নই যে লুটের সোনা সবার চোখের সামনে রেখে দেব। দারোগা বাবু, আপনি আপনার কর্মচারীদের বলুন আলমারিটা সামনে টেনে এনে পেছনের দিকে খুঁজতে। কয়েকজন কনস্টেবল আলমারিটা দেওয়ালের পাশ থেকে টেনে আনলো। ত্রৈলোক্য আলমারিটার পেছনে গেল এবং সহজে চোখে পড়ে না এমন একটা সরু কাঠের তক্তা সরিয়ে দিয়ে তার পেছন থেকে একটা দেরাজ টেনে বার করল। দেখা গেল সব সোনা রয়েছে দেরাজেই। প্রিয়নাথবাবু এমনভাবে তৈরি আলমারি এর আগে কোথাও দেখেননি। দেরাজটার ওপর এমনভাবে কাঠের তক্তাটা লাগানো ছিল যে বাইরে থেকে বোঝার কোনো উপায়ই ছিল না যে ওই তক্তার পেছনে একটা গোপন দেরাজ আছে। কাঠের তক্তার এক কোণে সামান্য একটু কাটা ছিল। ওই ফাঁটা দাগে আঙুলের নখ ঠুকিয়ে একদিকে সরালেই দেরাজটা দেখা যেত। কোন মিস্ত্রিকে দিয়ে তৈরি করিয়েছিলে এই আলমারি? দারোগা বাবুর প্রশ্ন শুনে ত্রৈলোক্য বলল, সবই কালীবাবুর বুদ্ধিতে হয়েছিল। আমি মুখ্য মানুষ, এসবের আমি আর কি বুঝি। ত্রৈলোক্যর জবাব শুনে প্রিয়নাথবাবু হাসলেন, মনে মনে বললেন, তুমিও কম ঘাঘু নয় বাপু, তোমায় ধরতে আমায় কি কম কাঠখড় পোড়াতে হয়েছে? প্রিয়নাথবাবু এরপর হরিকে ছেড়ে দেবার নির্দেশ দিলেন। হরিকে বললেন, তোমায় কষ্ট দিতে বাধ্য হয়েছি। তোমাকে গ্রেফতার করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তোমায় আজ যা ঝক্কির মুখোমুখি হতে হলো তার দায় তোমার মায়ের। নিজে যদি সে আগেই স্বীকার করে নিত যে সে নিজের হাতে 5টা খুন করেছে, তাহলে তোমার হাতে আমায় হাতকড়া পরাতে হতো না। তুমি এখন মুক্ত, কিন্তু তোমার মাকে আমরা এখন জেলে নিয়ে যাব। এরপর বিচারে যা হবার তাই হবে। হরির 2 চোখ দিয়ে অবিরাম জল ঝরতে লাগলো। ছুটে গিয়ে জড়িয়ে ধরল তার পালিকামা ত্রৈলোক্যকে, বলল, মা, তুমি জেলে যাবে? আমার আর যে কেউ রইল না, আমি কার কাছে থাকব? কেন তুমি এসব করলে মা? আমাদের যা জুটত তাই খেতাম, পাপের টাকায় ভাত খাওয়ার কি দরকার ছিল মা? ত্রৈলোক্য কান্নার দমকে কথা বলতে পারল না। পুলিশ তার হাতে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে গেল থানার পথে। হরি ঘরের দাওয়ায় বসে আকাশের দিকে হাত তুলে বলল, এ তোমার কেমন বিচার ঠাকুর? আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমার কেন এত বড় শাস্তি দিলে? সে প্রশ্নের উত্তর তাকে খুঁজতে হয়েছিল জীবনভর। ফাঁসির ফাঁসে ত্রৈলোক্য রাজকুমারী খুন হয়েছিল 1884 সালের 9 অগাস্ট রাতে। ত্রৈলোক্য ধরা পড়ল দিন 10 মধ্যেই। প্রথম দিন থানায় হাজতবাসের পর দিন ত্রৈলোক্যকে পেশ করা হলো আদালতে। মহিলা সিরিয়াল কিলার
কলকাতা কেন, গোটা ভারতবর্ষেই তখন রীতিমতো হাড়ে কাঁপন ধরানো খবর। সেকালের কয়েকটা সংবাদপত্রে খবরটা প্রকাশিত হওয়ার ফলে যেদিন ত্রৈলোক্যকে আদালতে পেশ করা হলো, সেদিন আদালত চত্বরে তিল ধারণের ঠাঁই ছিল না। সকলেই দেখতে চায় সে গণিকাকে, যে একাই তার পাঁচটি সমপেশাভুক্ত মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এখানে মনে রাখা দরকার, সবকটা খুনই হয়েছিল 1880 সালের পর। তখনও লন্ডন শহরের হোয়াইট চ্যাপেলে জ্যাক দ্য রিপারের আবির্ভাব ঘটেনি। যে জ্যাক 1888-র 31 অগাস্ট থেকে 9 নভেম্বরের মধ্যে 5 গণিকা মেরি অ্যান নিকোলাস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথারিন এডোয়াস, মেরি জন এলিকে হত্যা করে নৃশংসভাবে তাদের বুক থেকে যোনি পর্যন্ত ধারালো অস্ত্রে চিরে দেখেছিল মেয়েদের শরীরের অন্তর্ভাগ কেমন। পরবর্তীকালে এমন অনেক সিরিয়াল কিলার মিলেছে দেশে বিদেশে, কিন্তু সেই সময়ে ভারতবর্ষের মতো এক প্রায় অনামী দেশের ততোধিক অনামী শহর কলকাতায় ত্রৈলোক্যর মতো কোনো সিরিয়াল কিলারের সন্ধান মেলেনি। এই বিরল খুনিকে সেই সময় পাকড়াও করার পুরো কৃতিত্বই ছিল ব্রিটিশ পুলিশের কলকাতা শহরের অন্যতম বুদ্ধিদীপ্ত গোয়েন্দা ইন্সপেক্টর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের। 1878 থেকে 1911 সাল, এই 33 বছরের কর্মজীবনে তিনি অজস্র অপরাধের তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করেছেন। তাদের অনেকের যাবজ্জীবন কেটেছে কারাগারে, অনেকের মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসি কাঠে। তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ত্রৈলোক্য তারিণী দেবীর একাধিক খুনের কাহিনী প্রকাশ্যে আনা। কলকাতা পুলিশ তথা গোটা পৃথিবীর বুকে তৃতীয় বিশ্বের এমন কোনো মহিলা খুনির সন্ধান এর আগে মেলেনি। ত্রৈলোক্য নিজেও ভাবতে পারেনি 5টা খুনের পর রাজকুমারীকে খুন করতে গিয়ে সে ধরা পড়ে যাবে সেই প্রিয়নাথ মুখুজ্জের হাতেই। কালীবাবু ত্রৈলোক্যকে প্রায়শই বলতো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরধরা। গত 3 বছর ধরে ত্রৈলোক্য যে আরও 5টা খুন করেছিল, কেউ তা জানতেও পারেনি। ধরা পড়া তো দূরের কথা, একবারই যা ধরা পড়েছিল তাও কপাল ভালো ছিল বলে বেরিয়ে এসেছিল। কিন্তু এবার আর রেহাই মিলল না। 5টা খুন আর একটা খুনের চেষ্টার আসামি ত্রৈলোক্যকে কলকাতা হাইকোর্টের বিচারপতি নরিস জামিন মঞ্জুর করেননি, সরাসরি পাঠিয়েছিলেন জেল হাজতে। কারণ তিনি মন্তব্য করেছিলেন, এরকম একজন কোল্ড ব্লাডেড মার্ডারারকে পুলিশ হাজতে রাখাও নিরাপদ নয়। ত্রৈলোক্যর পক্ষে মামলা তদবির করার কেউ ছিল না, এমনকি তার পক্ষে আলাদা উকিল নিয়োগ করাও সম্ভব হয়নি, কারণ তার অর্থাঘাব। আইন মতে অপারক আসামিদের পক্ষে যেমন সরকারিভাবে উকিল নিয়োগ করা হয়, তেমনি একজন উকিল তার পক্ষে সওয়াল করেছেন আদালতে, কিন্তু সে সওয়ালে কোনো ঝাঁজ ছিল না। অবশ্য জজ সাহেব নিজেও ছিলেন চরম কঠোর। কলকাতা হাইকোর্টে তার নামই ছিল বাঘা জজ। এই সেই বিচারপতি নরিস, যিনি 1883 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আদালতের সমালোচনা করার দায়ে জেলবন্দি করেছিলেন। একটা পরিবারের কুলদেবতা শালগ্রাম শিলার মালিকানা নিয়ে লড়াইয়ে হিন্দু দেবদেবী সম্পর্কে বিচারপতি নরিস কিছু বিরূপ মন্তব্য করেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার প্রতিষ্ঠিত ও সম্পাদিত ইংরেজি সংবাদপত্র দ্য বেঙ্গলিতে এই মন্তব্যের বিরুদ্ধে একটা কঠোর সমালোচনামূলক সম্পাদকীয় লিখেছিলেন। বিচারপতি নরিস এই সমালোচনাকে বিচার পদ্ধতির বিরুদ্ধে সমালোচনা বলে বিবৃতি দিয়ে সুরেন্দ্রনাথের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। তিনি নিজেই সেই অভিযোগের ভিত্তিতে সুরেন্দ্রনাথকে 1883-র 2 এপ্রিল 2 মাসের জেলে পাঠিয়েছিলেন। ভারতবর্ষের ইতিহাসে সেটাই ছিল প্রথম সাংবাদিকের জেল হওয়ার ঘটনা। পরের বছর 1884-র অগাস্ট মাসে গ্রেপ্তার হয় প্রথম মহিলা ক্রমিক হত্যাকারিণী ত্রৈলোক্য তারিণী দেবী, এবং সেই হইচই ফেলে দেওয়া মামলাটি নথিভুক্ত হয় বিচারপতি নরিসের আদালতে। প্রিয়নাথবাবু তখনই বুঝে গিয়েছিলেন ত্রৈলোক্যর কী হতে চলেছে। মামলা বেশি দিন গড়ায়নি, কারণ ত্রৈলোক্য আদালতে সে কোনো খুন করেনি বলে বারবার সাক্ষ্য দিলেও সেই দাবি আদালতে প্রমাণ করা যায়নি, কিংবা প্রমাণ করার মতো সঠিক আইনি লড়াইও লড়তে পারেননি সরকার নিযুক্ত আইনজীবী। বরং পুলিশের হাতে ত্রৈলোক্যর অপরাধের সাক্ষ্য ও প্রমাণ ছিল অনেক বেশি। এই মামলার তদন্তকারী অফিসার হিসেবে প্রিয়নাথবাবু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন মানিকতলার নির্জন পুকুরে এক গণিকাকে ডুবিয়ে মারার মুহূর্তে ধরা পড়ে যাবার ঘটনাকে।
যে ভদ্রলোক ঘটনাটা নিজে দেখেছিলেন এবং নিজেই ত্রৈলোক্যকে থানায় নিয়ে গিয়েছিলেন, তিনি এবং সেই গণিকা এই মামলার অন্যতম সাক্ষী হিসেবে ত্রৈলোক্যর মুখোশ খুলে দিয়েছিল। তার ওপর ছিল কালীবাবুর সঙ্গে হাত মিলিয়ে রাতের খদ্দেরদের তামাকের সঙ্গে আফিম মিশিয়ে বেহুশ করে দিয়ে তাদের সর্বশান্ত করে দেওয়ার বেশ কয়েকটা ঘটনা। তার চেয়েও ত্রৈলোক্যর অপরাধের বড় প্রমাণ ছিল সোনার দোকানের কর্মচারীকে খুন করে সমস্ত সোনা লুটে মৃতদেহ নিজেদের ঘরের মেঝেতেই পুঁতে ফেলার মতো ভয়ঙ্কর অপরাধ। সেই ঘটনায় ত্রৈলোক্য পরিত্রাণ পেলেও ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল ত্রৈলোক্যর বাঁধা বাবু তথা প্রেমিক কালীবাবুকে। ফলত আদালতে ত্রৈলোক্যর সমর্থনে কোনো জনসহানুভূতিও ছিল না। প্রিয়নাথ বাবু অনেক পরে ১৩০৫ বঙ্গাব্দের আশ্বিন মাসে ইংরেজির ১৮৯৮ সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে তার সম্পাদিত দারোগার দপ্তর পত্রিকায় ২ দফায় জ্যৈষ্ঠ ১৩১২ এবং আষাঢ় ১৩১২ সংখ্যায় সিরিয়াল কিলার ত্রৈলোক্যর কাহিনী পাহাড়ে মেয়ে শিরোনামে প্রকাশ করেন। দারোগার দপ্তরের ৭ম বছরের ৭৮তম সংখ্যায় শেষ লীলা নামে ত্রৈলোক্য তারিণী কাহিনীর শেষাংশ প্রকাশ করেন। জনপ্রিয় দারোগার দপ্তর পত্রিকায় প্রকাশিত এই গোটা কাহিনীটি পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছিল। জাস্টিস নরিসের আদালতে মামলার শুনানি চলাকালীন জুরিদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এই মামলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় একাধিক জুরিকে নির্বাচন করা হয়েছিল, যারা তাদের মতামত বিচারপতির কাছে রাখতেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন বিচারপতি। এই জুরিদের মধ্যে ছিলেন মিস্টার ফিলিপস, মিস্টার ডুয়ান, মিস্টার আব্দুল হাই প্রমুখ। মামলার শুনানির শুরুর দিন থেকেই ত্রৈলোক্য আগাগোড়া নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল, কারণ সে নিশ্চিত ছিল যে রাজকুমারীকে হত্যার সময় তাকে কেউ দেখেনি, ফলে খুনের কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। সে এও জানত যে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি সে অস্বীকার করতে পারত, বলতে পারত সবটাই তাকে চাপ দিয়ে করানো হয়েছে, কিংবা পুলিশ নিজেই নিজের মতো করে স্বীকারোক্তি লিখে নিয়েছে। ত্রৈলোক্যর পক্ষের উকিল জি.এল. ফাগান জুরিদের দৃষ্টি আকর্ষণ করে প্রমাণ করার চেষ্টা করেন ত্রৈলোক্যর বিরুদ্ধে খুনের প্রমাণ মাত্র একজনের সাক্ষ্য, সে হল প্রিয়া, আর একবার বনিতা। সে ছিল রাজকুমারী খুনে ত্রৈলোক্যর অন্যতম সহযোগী, কিন্তু সরকার তাকে মার্জনা করে দেবে এই শর্তে সে রাজসাক্ষী হয়ে ত্রৈলোক্যর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়। সাক্ষ্যে সে বলে ত্রৈলোক্য বিষ খাইয়ে রাজকুমারীকে হত্যা করে তার গয়নাগুলো নিয়ে বেরিয়ে আসবার সময় সে তাকে দেখে ফেলে। তখন ত্রৈলোক্য তাকে বলেছিল সে রাজকুমারীকে খুন করেছে। কথা শুনে প্রিয়া চিৎকার করে উঠলে ত্রৈলোক্য তাকে ভয় দেখায়, বলে কথা যদি ফাঁস করিস তাহলে তোরও একই দশা হবে, মনে রাখিস এই হাতে এর আগে আরও অনেক খুন করেছি। প্রিয়ার এই সাক্ষ্যের প্রেক্ষিতে জি.এল. ফাগান বলেছিলেন এই সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে না, কারণ রাজসাক্ষীর সাক্ষ্য সব সময়ই স্বার্থপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট হয়ে থাকে। ফাগান সাহেবের এই যুক্তি অবশ্য অধিকাংশ জুরিই বাতিল করে দেন। চূড়ান্ত রায় প্রকাশের আগে শেষ চেষ্টা করেছিলেন এক জুরি আব্দুল হাই। তিনি বিচারপতি নরিসের কাছে নিবেদন করেছিলেন খুনের চাক্ষুষ প্রমাণ না পেলে সন্দেহের বশে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। বিচারপতি নরিস এই বক্তব্যকে নস্যাৎ করে দেন। তিনি মন্তব্য করেছিলেন সব হত্যা প্রকাশ্যে ঘটে না, সব হত্যা সাক্ষ্যও থাকে না। গোপনে কেউ খুন হলে অপরাধীকে কিভাবে শনাক্ত করা হয়? সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা যেসব প্রমাণ পেশ করে তার ভিত্তিতেই জুরিরা সিদ্ধান্ত নেন। এই মামলার বিবরণ তৎকালীন দ্য স্টেটসম্যান অ্যান্ড ফ্রেন্ডস অফ ইন্ডিয়া দৈনিকে প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় দিনের শুনানিতে সিরিয়াল কিলার ত্রৈলোক্য তারিণী দেবীকে ই.এম. প্রেসুস ত্রৈলোক্য রাউর বলে পরিচিতি দেওয়া হয়েছিল। ত্রৈলোক্য নামের শেষে রাউর শব্দটার ব্যবহার হয়েছিল সম্ভবত বাংলায় রাঁড় বা বেশ্যা বোঝাতে। জুরিদের অন্যতম মিস্টার ফিলিপস আদালতে যে কথা বলেছিলেন তা আদালতের রিপোর্ট অনুযায়ী হলো। Mr. Phillips, in opening the case to the jury, said that it was certainly a singular case. He would first relate to them the external circumstances.
The deceased Rajkumari Raur, as woman of the town, lived in the same house as the prisoner, where other women of similar character also lived, in Panchu Dhobani's Gali. On the evening of the 9th August, the prisoner asked the deceased to procure her certain food, parched rice and gur, and that she would pay her later. The prisoner was expecting the man in whose keeping she was, and she intended paying for the articles when he came. He came and left, and after midnight, prisoner paid the deceased. They, that is, the prisoner, the deceased, and a woman named Priyo Raur, then procured the food. And while the prisoner and Priyo Raur ate from one cup, the deceased ate from another. After eating the food, the deceased complained of being unwell and went downstairs to her own room, the other two women going with her. And here the story ended. It was not until they came to a later stage at night that one of the women, seeing the prisoner coming out of the room of the deceased, questioned her, and the prisoner replied that she had gone there to get some food which Rajkumari had purchased for her. The evidence would show that she was the person seen coming out of the room of the deceased. Matters stood thus till the following morning, when one of the women, seeing the door of Rajkumari's open. পরবর্তী তদন্তের রিপোর্টের ওপর বিস্তারিত শুনানির পর অধিকাংশ জুরির মতামতের ভিত্তিতে বিচারপতি নরিস তার রায় ঘোষণা করেন। সে রায় ছিল তৎকালীন ভারতবর্ষের এক ঐতিহাসিক রায়, ত্রৈলোক্যর মৃত্যুদণ্ড। ভারতবর্ষ এবং সম্ভবত বিশ্বের ইতিহাসে প্রথম নারীর ফাঁসির আদেশ। জেল হাজতে থাকাকালীন প্রিয়নাথ বাবু একদিন ত্রৈলোক্যর সঙ্গে দেখা করতে গেলেন। সেদিন তার মুখ্য উদ্দেশ্য ছিল তার করা তদন্ত সম্পর্কে ত্রৈলোক্যর ধারণা কী তা জানতে চাওয়া। সে কি বুঝতে পেরেছিল যে দারোগাবাবু অত্যন্ত কৌশল করে তাকে রাজকুমারী হত্যার আসামি হিসেবে সাব্যস্ত করেছেন? খুনি ত্রৈলোক্য সেদিন তার একক গাগদে আনমনা হয়ে বসেছিল। জেলার সাহেবের বিশেষ অনুমতি নিয়ে এবং জেলার সাহেবকে সঙ্গে নিয়েই প্রিয়নাথ বাবু সেই সেলের সামনে গিয়ে দাঁড়ালেন। কি ত্রৈলোক্য, এখন কি তোমার অনুতাপ হচ্ছে? মনে হচ্ছে তোমারই পেশার ওই তরুণী মেয়েগুলোকে খুন না করলেই হতো? দারোগাবাবুর গলা শুনে চমকে উঠে ফিরে তাকাল ত্রৈলোক্য। প্রিয়নাথ বাবু লক্ষ্য করলেন ত্রৈলোক্যর গায়ের ফর্সা চামড়ার ওপর কে যেন কালি মাখিয়ে দিয়েছে। চোখ দুটোর নিচে যেন টলটল করছে বর্ষার কালো মেঘ। মৃত্যু ভয়ে তাড়িত নিদ্রাহীন ত্রৈলোক্য যেন রাতারাতি মধ্যবয়স থেকে বার্ধক্যের পথে পা বাড়িয়েছে। মনস্তাত্ত্বিকরা বলেন, ফাঁসির আসামিদের ফাঁসি কাঠে ঝুলে মৃত্যুর আগে 3 বার মৃত্যু হয়। প্রথমবার তারা মৃত্যুর ছায়া দেখে যখন নিম্ন আদালতে তার ফাঁসির আদেশ জারি হয়। দ্বিতীয়বার তার মৃত্যু হয় যখন উচ্চ আদালতেও তার ফাঁসির আদেশ বহাল থাকে। তখন থেকেই সে মৃত্যুর দিন গুনতে থাকে। এরপর তার তৃতীয় মৃত্যু হয় যখন দেশের রাষ্ট্রপতিও ক্ষমা আবেদন ফিরিয়ে দেন। শেষ মৃত্যু হয় যখন সত্যি সত্যি ফাঁসি কাঠে ফাঁসির দড়িতে তাকে ঝুলে পড়তে হয়। এই যে দীর্ঘ সময়সীমা, কখনো তা কয়েক মাস, কখনো কয়েক বছর, তখন সে যেন প্রেতলোকে বাস করে, বসবাস কনডেমড সেলে। সে এক সূর্যের স্পর্শবিহীন মৃত্যুগুহা। দেওয়ালে ছায়া পড়ে টিকটিকি গিরগিটির অপলক চাউনির। গাছের শুকনো পাতা পড়ার শব্দেও সে চমকে ওঠে, ওই বুঝি ডাক এলো। ল কমিশন অফ ইন্ডিয়ার এক দীর্ঘ রিপোর্টে বলা হয়েছে, এ প্রিজনার আন্ডার এ সেন্টেন্স অফ ডেথ ইক্স আউট অ্যান এক্সিস্টেন্স আন্ডার দ্য হ্যাংম্যানস নুজ অ্যান্ড সাফার্স ফ্রম এক্সট্রিম অ্যাংগুইশ, অ্যাংজাইটি অ্যান্ড ডেবিলিটেটিং ফিয়ার অফ অ্যান ইম্পেন্ডিং এক্সিকিউশন অ্যান্ড আনসার্টেনিটি রিগার্ডিং দ্য সেম. The amalgam of such circumstances produces physical and psychological conditions of near torture for the row convict. This experience thus endured by a prisoner on the death row phenomenon. মনস্তত্ত্ববিদরা বলেন, এই ডেথ রো ফেনোমেননটাই ফাঁসির আসামিদের মৃত্যুর আগেই মেরে ফেলে। তারা জীবিত হয়েও যেন প্রেতলোকে বাস করে। সলিটারি সেলে ত্রৈলোক্যর মুখোমুখি হয়ে প্রিয়নাথ বাবুর তেমনই মনে হলো যেন ত্রৈলোক্য এই মনুষ্যলোকে বাস করছে না। সে ইতিমধ্যেই যেন মৃত্যুপথে যাত্রা করেছে। সে জানে স্বর্গবাস তার কপালে নেই।
সে যত পাপ করেছে তার হিসেব কষা হয়ে গেছে চিত্রগুপ্তের খাতায়। তার চোখে মুখে স্পষ্ট নরকের যন্ত্রণা। দারোগাবাবুর গলা শুনে ফিরে তাকাল ত্রৈলোক্য। দু চোখ দিয়ে ঘৃণা ঝরে পড়ছে, যেন তার মুখের বলিরেখায় শরীরের প্রতিটি রোমকূপে জন্ম নিচ্ছে তীব্র ক্রোধের আগুন। কারণ সে ততদিনে বুঝে গিয়েছে দারোগাবাবু তাকে ছল করে ফাঁদ পেতে তার অপরাধ স্বীকার করিয়ে নিয়েছে। এতদিন পর যখন সে মৃত্যুর দুয়ারে, তখন সে তার শেষ ক্রোধ উগরে দিল প্রিয়নাথ বাবুর ওপর। বলল, আমি কোনোদিন ভাবতে পারিনি আমার চেয়েও বড় শট আর কেউ হতে পারে, কিন্তু আপনি নিজেই আমাকে চিনিয়ে দিলেন। আপনি আমার চেয়েও অনেক বড় শট দারোগাবাবু, আপনি শট চূড়ামণি। প্রিয়নাথ বাবু হাসলেন। সেটা দেখে ক্রোধে ফেটে পড়ল ত্রৈলোক্য। আমি এমনভাবে 5টা মেয়েকে মেরেছি যে কাক পক্ষীও টের পায়নি, অথচ আপনি আমার 5ম খুনের চেষ্টাটা প্রায় ধরে ফেলেও আমায় সাজা দিতে পারেননি। সে ব্যর্থতার প্রতিশোধ নিলেন আমার সঙ্গে চাতুরি করে। আমার ছেলের প্রতি আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার স্বীকারোক্তি আদায় করে। কারণ আপনার লক্ষ্য ছিল আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো। এখন আপনি সফল, বাহ বাহ বলে ত্রৈলোক্য বেশ কয়েকবার হাততালি দিয়ে দারোগাবাবুকে কুর্নিশ করল। এবার মুখ খুললেন প্রিয়নাথবাবু। ত্রৈলোক্য, তুমি খুব চতুর মহিলা। তুমি বছরের পর বছর বহু অপরাধ করেছ। তোমার রূপ, তোমার দেহ, তোমার গান, নাচ, তোমার ছলা কলায় কম পুরুষের সর্বনাশও তুমি করনি। পুরনো কেস ডায়েরি আমি সব খুঁটিয়ে পড়েছি, বিস্তারিত খোঁজ নিয়েছি। তোমার ডেরা সোনাগাছির মেয়েরাই যে তোমার অজান্তে তোমার শত্রু হয়ে উঠেছিল সেটা তুমি আদৌ বুঝতে পারোনি। তার কারণ যৌবনের রোজগার, তোমার রমরমা বাজার আর তোমার অহংকার। তোমার অহংকার তোমার আচরণকে খারাপ করে তুলেছিল। তোমার পেশার মেয়েরা সেটা ভালোভাবে নেয়নি, তারাই সব কিছু পুলিশের কাছে ফাঁস করে দিয়েছিল। কিন্তু দারোগাবাবু, ওদের কাছে তো কোনো প্রমাণ ছিল না। না, ছিল না, আমার কাছেও কোনো প্রমাণ ছিল না। তাই আপনি ফাঁদ পাতলেন। ঠিকই ধরেছ, তুমি যেমন চতুর মহিলা, তোমাকে ফাঁদে না ফেললে তুমি ধরা দিতে না। দেখো, তোমাকে কাবেরী নামের গণিকাটিকে হত্যার চেষ্টার দায় ধরে ফেলেইছিলাম, কিন্তু ওই ফাঁকিবাজ পুলিশ কর্মচারীটি যদি বিশ্বাসঘাতকতা না করত, তাহলে এতদিনে তোমার প্রাপ্য শাস্তি তুমি পেয়ে যেতে। কিন্তু ওই লোকটি নিজেকে বাঁচাতে তোমাকেও বাঁচিয়ে দিয়েছিল। তখন থেকেই আমি তককে তককে ছিলাম। যেদিন তোমার আর একটা অপরাধের খবরও পাবো, সেদিনই তোমায় আমি পাকড়াও করব। রাজকুমারী হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তাই আর একটুও সময় নষ্ট করিনি। সকলেই আন্দাজ করছিল এ কাজ তুমি ছাড়া অন্য কেউ করনি। তোমার প্রতি মানুষের এই সন্দেহের কারণ ছিলে তুমি নিজেই। একবার পুলিশের হাত থেকে পালিয়ে গেলেও তখন থেকেই গোটা বেশ্যাপাড়ায় তোমার দুর্নাম ছড়িয়ে গিয়েছিল। এবারেও পাঁচু ধোপানির গলিতে যে বাড়িতে তুমি থাকো, সেই বাড়িতেই রাজকুমারী খুন হলে প্রথম সন্দেহও পড়েছিল তোমার ওপরেই। কিন্তু কোনো প্রমাণ ছিল না। কেউ তোমায় খুন করতে দেখেনি, কেউ রাজকুমারীর গয়না তোমার ঘর থেকে উদ্ধার করতে পারেনি। অর্থাৎ আমার হাতে কিছুই ছিল না যে তোমায় হাজতে ঢোকাবো। তাই সেদিন থানার ওসিকে বলেছিলাম তোমাকে এবং তোমার ছেলেকে ছেড়ে দিতে। পুলিশ যদি এবারও তোমার বিরুদ্ধে মামলা দায়ের করত, তাহলে এবারও তুমি খালাস পেয়ে যেতে। তাই আমাকে অন্য রাস্তা নিতে হলো। রাস্তাটা ছিল সম্পূর্ণভাবে প্রিয়নাথ বাবুর মস্তিষ্ক প্রসূত। তিনি অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছিলেন ত্রৈলোক্যের মতো ধূর্ত মহিলাকে ধরতে হলে ওর চরিত্রের সবচেয়ে নরম তথা দুর্বল জায়গায় আঘাত হানতে হবে, এবং আঘাতটা হতে হবে মোক্ষম। কিন্তু সেই মোক্ষম জায়গাটা কি? ভেবেচিন্তে দেখলেন ত্রৈলোক্যের সবচেয়ে বেশি দুর্বলতা হলো তার সন্তান হরি। নিজের গর্ভজাত সন্তান না হলেও তার ভালোবাসা কালীবাবুর সন্তান মা হারা হরিকে নিজের সন্তানের মতোই মানুষ করেছে। শুধু মানুষই করেনি, একেবারে অন্তরের আত্মা। অতএব একবার ওই দুর্বল জায়গায় ধাক্কা দিতে পারলে ত্রৈলোক্য বধ হয়ে যাবে। কিন্তু কিভাবে? কারো সঙ্গে আলোচনা করা যাবে না, কারো মতামত নেওয়া যাবে না। একবার ফাঁস হয়ে গেলে ধূর্ত ত্রৈলোক্য আবার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং যা করার একাই করতে হবে।
প্রিয়নাথ বাবু পাক্কা গোয়েন্দার মস্তিষ্কে শান দিলেন। কাউকে না জানিয়ে নিজের ব্যক্তিগত পরিচারককে পাঁচু ধোপানির গলিতে পাঠিয়ে একটি বেশ্যা মেয়েকে ডেকে পাঠালেন। তাকে শিখিয়ে দিলেন তিনি যখন তদন্তে যাবেন তখন তাকে কি প্রশ্ন করা হবে এবং সে কি উত্তর দেবে। একে একে মেয়েদের সবার সঙ্গে কথা বললেন এবং শিখিয়ে দিলেন তারা সকলেই যেন হরিকে খুনি হিসেবে সাব্যস্ত করে। দারোগাবাবুর নির্দেশ এড়িয়ে চলার সাহস তাদের ছিল না। অতএব তারা সম্পূর্ণভাবে রাজকুমারী হত্যার তদন্তে সাহায্যের আশ্বাস দিল। তারাও চাইছিল ত্রৈলোক্যের এই মানুষ মারার খেলা বন্ধ হোক, কারণ একজন মহিলার জন্য গোটা সোনাগাছি ও চারপাশে বেশ্যাদের দুর্নাম ছড়াচ্ছিল। খদ্দের কমে আসছিল। বিশেষ করে তারা যে বাড়িতে থাকে সেই বাড়িতেই ত্রৈলোক্য থাকে শুনলে অনেক ভালো ভালো বাবুরা নাক কুঁচকে ওই বাড়ির চৌকাঠ মারাত না। তারা প্রিয়নাথ বাবুকে বলেছিল, আপনি যেমন বলবেন তেমনই বলবেন, কিন্তু দেখবেন ওই মাঘি যেন আর ছাড়া না পায়। ওই কাল নাগিনীর জন্য আমাদের ব্যবসা উঠে যেতে বসেছে। এখন জেলের কুঠুরিতে বন্দি ত্রৈলোক্য প্রিয়নাথ বাবু বলল, ওহ, কি ভয়ানক চাতুরি আপনার, কি ভয়ানক কৌশল! যদি আমি সেদিন আপনার পাতা জালে পা না দিতাম, যদি পুত্র স্নেহের যন্ত্রণায় দগ্ধ না হতাম এবং আপনার কৌশলে বাধ্য হয়ে সোনার গয়নাগুলো বার করে না দিতাম, আপনি আমার কেশাগ্র ছুঁতে পারতেন না। এমনকি অতিরিক্ত পুত্র স্নেহে আমি যদি সেদিন মাথা ঠিক রেখে স্বীকারোক্তি না দিতুম, তাহলে আপনারা হরিকে গ্রেফতার করতেন ঠিকই, কিন্তু সে খুনি তা আপনারা কিছুতেই প্রমাণ করতে পারতেন না। এমনকি প্রিয়কেও আপনারা বশ করতে পারতেন না, কারণ সে জানত রাজকুমারী হত্যার অপরাধে সেও সাহায্য করেছে, তাই শাস্তি সেও পাবে। কিন্তু আপনারা তাকে মুক্তি দেওয়ার লোভ দেখিয়ে আমার বিরুদ্ধে রাজসাক্ষী বানিয়ে দিলেন। ধন্য আপনারা, ধন্য আপনাদের আইন। একই পাপে একজনের ফাঁসি হয়, অন্যজন আইনি পথেই পুরস্কৃত হয়। দেখো ত্রৈলোক্য, আমি আমার কাজ করেছি। আমি পাঁচটা খুনের আসামির মুখোশ খুলে দিয়েছি, এটাই আমার কাজ। সুতরাং আমার কোনো অনুতাপ নেই। না, আপনাকে আমি আমার আগামী হত্যার জন্য দায়ী করছি না। ফাঁসি মঞ্চে দাঁড়িয়েও আমি আমার অদৃষ্টকেই দায়ী করে যাব, কারণ আমার জীবদশার সব কথাই আপনি জানেন। এই শুধু আমার জীবন নয়, বাংলার মেয়েদের সবার পরিস্থিতি একই, নইলে আমার মতো কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়েদের বেশ্যাবৃত্তি গ্রহণ করতে হয়। নিজেদের মান সম্মান চরিত্র রুচি সব কিছু বিকিয়ে দিয়ে উলঙ্গ শরীরে রাত কাটাতে হয় পরপুরুষের সঙ্গে এক শয্যায়। পয়সার অভাবে মানুষ খুন করতে হয়। সমস্ত মানবিক অনুভূতিকে ঠেলে ফেলে দিয়ে এক ঘৃণ্য অপরাধ জগতের বাসিন্দা হয়ে জীবন ধারণ করতে হয়। এর দায় কি সমাজ কোনোদিন নিয়েছে? এর দায় কি সরকার কোনোদিন নিয়েছে? নেয়নি। কিন্তু অপরাধের শাস্তি দিতে তারা কেউ পিছপাও হয়নি। প্রিয়নাথবাবু চুপ করে শুনলেন ত্রৈলোক্যের কথাগুলো। পুলিশ জীবনে তো কম অভিজ্ঞতা তার হলো না, কিন্তু আজ এক নতুন অভিজ্ঞতা হলো। সমাজ, অপরাধ জগৎ, আইন, সত্য, মিথ্যা, বাস্তবতা সব কিছুর ওপর ত্রৈলোক্য ছড়িয়ে দিয়ে গেল অনেকগুলো প্রশ্ন, যেগুলোর উত্তর দেওয়ার দায় কারও নেই। ৩রা সেপ্টেম্বর ১৮৮৪ ভোর ৬টার আগেই ফাঁসি হয়ে গেল ত্রৈলোক্যের, কিংবা ভারতবর্ষের প্রথম মহিলা সিরিয়াল কিলারের। এইভাবেই শেষ হলো কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে, সঙ্গে থাকুন। আর এমনই রোমাঞ্চকর ক্রাইম স্টোরি, লাভ স্টোরি শুনতে গল্প মঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।